রাত তখন প্রায় 2টো। কুষ্টিয়া আর পাবনার সংযোগকারী বিশাল হার্ডিঞ্জ ব্রিজ, যা স্থানীয়দের কাছে সারার ব্রিজ নামেই বেশি পরিচিত, নিঝুম অন্ধকারে এক দৈত্যের কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। পদ্মার বুকে তখন ঘন কুয়াশার চাদর, নদীর স্রোতের ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। ব্রিজের ওপর রেললাইনের গার্ড রফিক মিয়ার ডিউটি আজ। বয়স 50-এর কোঠায়, এই চাকরি করছেন প্রায় 25 বছর। এই ব্রিজ, এই রাতের নিস্তব্ধতা তার কাছে নতুন কিছু নয়। হাতে একটা ভারী টর্চার লাঠি নিয়ে রফিক মিয়া ব্রিজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে হাঁটতে শুরু করলেন। তার কাজ হল লাইন ঠিক আছে কিনা তা পরখ করা। একটু পরেই ভোররাতের ট্রেনটা এই ব্রিজের ওপর দিয়ে যাবে। কনকনে ঠান্ডা বাতাস তার পুরনো গরম চাদর ভেদ করে শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ব্রিজের প্রায় মাঝামাঝি আসতেই হঠাৎ তার কানে একটা অদ্ভুত শব্দ এলো। ঠিক কান্না নয়, আবার বাতাসের শব্দও নয়, কেমন যেন একটা চাপা গোঙানির আওয়াজ। রফিক মিয়া কান খাড়া করলেন। এই ব্রিজে কত কিছুই তো শোনা যায়, বাতাসের শোঁশো শব্দ, নদীর পানির গর্জন, ধাতব কাঠামোর ক্যাচক্যাচ আওয়াজ। তিনি প্রথমে পাত্তা দিলেন না, কিন্তু কয়েক পা এগোতেই শব্দটা আরও স্পষ্ট হল। এবার কোনো ভুল নেই, একজন মহিলা কাঁদছে। কান্নার শব্দটা আসছে ঠিক ব্রিজের কিনারা থেকে, নিচের উত্তাল পদ্মার দিকে মুখ করে। রফিক মিয়ার বুকির ভেতরটা ধক করে উঠল। এত রাতে ব্রিজের ওপর একজন মহিলা? নির্ঘাত কোনো অঘটন ঘটাতে এসেছে। তিনি দ্রুত পা এগিয়ে গেলেন। টর্চের আলো ফেলতেই দেখলেন সাদা শাড়ি পরা একজন নারী রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, ঘন কালো চুল পিঠময় ছড়ানো। শরীরটা কান্নার সাথে সাথে হালকা দুলছে। কে ওখানে? ও বোন, কি করেন এত রাতে? রফিক মিয়া কিছুটা কর্কশ গলায় প্রশ্ন করলেন। মহিলাটি কোনো জবাব দিল না। তার কান্নার শব্দটা যেন আরও গভীর, আরও হাহাকারে পূর্ণ হয়ে উঠল। রফিক মিয়া একটু ভয় পেলেন। পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক ভারী লাগছে। চারপাশের কুয়াশা যেন আরও ঘন হয়ে তাকে ঘিরে ধরছে। টর্চের আলোও যেন আগের মতো জোর পাচ্ছে না। তিনি আবার বললেন, শুনছেন, বাড়ি যান, এখানে থাকা নিরাপদ না। এবার মহিলাটি খুব ধীরে, খুব অস্বাভাবিকভাবে ঘাড় ঘোরাল। রফিক মিয়ার টর্চের আলো তার মুখের ওপর পড়তেই ভয়ে তার শরীরে রক্ত হিম হয়ে গেল। এ কেমন মুখ! ফ্যাকাশে, সাদাটে চামড়া, কান্নার জলে ভেজা, কিন্তু তার চোখ, ওহ, সেই চোখে কোনো মণি নেই। চোখের জায়গায় দুটো গভীর কালো গর্ত, যেন অতল কোনো অন্ধকার কূপ। আর তার ঠোঁটের কোণে কান্নার মাঝেও এক বিভৎস, পৈশাচি ঘাসি লেগে আছে। রফিক মিয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তিনি এক পাও নড়তে পারছেন না। শরীরটা যেন অবশ হয়ে গেছে। মহিলাটি এবার ফিসফিস করে কথা বলল। তার গলাটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমার সাথে যাবে? নিচে অনেক শান্তি, অনেক। কথাগুলো রফিক মিয়ার কানে ঢোকার সাথে সাথে তার মনে হল ব্রিজের লোহার কাঠামোগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। তার পায়ের নিচের পাতাগুলো কাঁপছে। বাতাসের শব্দটা এখন আর স্বাভাবিক নেই। মনে হচ্ছে হাজার হাজার অতৃপ্ত আত্মা একসাথে আর্তনাদ করছে। পদ্মার পানের ছলাৎ ছলাৎ শব্দটা এখন পরিণত হয়েছে এক সর্বগ্রাসী গর্জনে, যা তাকে নিচে ডাকছে। হঠাৎ মহিলাটি তার দিকে এক পা বাড়াল। তার পায়ের পাতা মাটিতে পড়ছে না, শূন্যে ভেসে আছে। সাদা শাড়িটা হাওয়ায় উঠছে, কিন্তু বাতাসে নয়, যেন নিজস্ব কোনো ইচ্ছায়। রফিক মিয়ার সম্বিত ফিরল। তিনি মরিয়া হয়ে পেছনের দিকে দৌড় লাগালেন। কিন্তু এ কি? তিনি যত জোরে দৌড়াচ্ছেন, ব্রিজের শেষ প্রান্ত যেন তত দূরে সরে যাচ্ছে। বিশাল এই লৌহ দানব যেন এক অন্তহীন গোলক ধাঁধা হয়ে গেছে। পেছনে সেই নারীর খিলখিল হাসির শব্দ তার তাড়া করছে। হাসিটা প্রতি মুহূর্তে আরও তীক্ষ্ণ, আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। পালাবে কোথায়? এই ব্রিজ আমার। এখানে যারা আসে তারা আমার সাথী হয়ে যায়। কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল ব্রিজের প্রতিটি কোণায়। রফিক মিয়া দৌড়াতে দৌড়াতে শুনতে পেলেন তার ঠিক পেছনেই লম্বা নখ দিয়ে কেউ রেলিং আঁচড়াচ্ছে। একটা বিকট ধাতব শব্দ, যা শিরদাঁড়া দিয়ে ভয়ের শীতল স্রোত বইয়ে দেয়। তিনি পেছনে তাকানোর সাহস পড়লেন না, শুধু বিড়বিড় করে দোয়াদরুদ পড়তে লাগলেন, যা তার মনে আসছিল। হঠাৎ দূরে ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল, আর দেখা গেল ইঞ্জিনের তীব্র আলো। ট্রেন আসছে। রফিক মিয়ার মনে নতুন করে বাঁচার আশা জাগল। তিনি আলোর দিকে লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে দৌড়াতে লাগলেন। তার মনে হচ্ছিল ওই হাসি আর আঁচড়ের শব্দটা তার ঘাড়ে এসে পড়ছে। তার শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
ট্রেনের আলোটা যখন প্রায় তার মুখের ওপর এসে পড়ল, তিনি লাইনের পাশে একটা ছোট্ট ফাঁকা জায়গায় ঝাঁপ দিয়ে পড়লেন। বিকট শব্দ করে ট্রেনটা তার পাশ দিয়ে বেরিয়ে গেল। বাতাসের ঝাপটায় তিনি প্রায় উড়েই যাচ্ছিলেন। কয়েক সেকেন্ডের জন্য তার মনে হল ট্রেনের চাকার নিচে তিনি পিষ্ট হয়ে গেছেন। ট্রেনটা চলে যাওয়ার পর চারদিক আবার আগের মতো শান্ত হয়ে গেল, কিন্তু সেই ভয়ঙ্কর হাসি বা কান্নার শব্দ আর নেই। রফিক মিয়া কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। তার শরীর থরথর করে কাঁপছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তিনি টলতে টলতে কোনো মতে ব্রিজের শেষ প্রান্তে তার ছোট্ট ডিউটি রুমে পৌঁছালেন। পরদিন সকালে যখন তার সহকর্মী তাকে খুঁজে পায়, তখন রফিক মিয়া ঘরের এক কোণায় জড়সড় হয়ে বসেছিলেন। তার চোখ দুটো বিস্ফোরিত, দৃষ্টিশূন্য, আর তার মাথার অর্ধেকের বেশি চুল ভয়ে পেকে একেবারে সাদা হয়ে গেছে। তিনি শুধু একটা কথায় বিড়বিড় করছিলেন, চোখ নেই, ওর চোখ নেই, ও আমাকে ডাকছিল। এরপর রফিক মিয়া আর কোনো দিন কাজে যোগ দেননি। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু সারা ব্রিজের সেই রহস্য আজও অমীমাংসিত। স্থানীয়রা বলে, প্রতি অমাবস্যার রাতে যখন পদ্মা ঘন কুয়াশায় ঢেকে যায়, তখন ব্রিজের ঠিক মাঝখান থেকে এক নারীর কান্নার শব্দ ভেসে আসে। সেই কান্না বড়ই করুণ, বড়ই নায়াবী। সেই মায়ার টানে যদি কেউ এগিয়ে যায়, তবে পদ্মা তাকে চিরদিনের জন্য নিজের বুকে আশ্রয় দেয়। সেই অতৃপ্ত আত্মা আজও তার নতুন সাথীর অপেক্ষায় প্রহর গোনে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।